ইলেকশনের পর তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় যায়। সেই জায়গায় নাহিদ ইসলাম হচ্ছে একটা চিঠি বলতে একটা ফ্রেম করে একটা চিঠি দেয়। সেটা হচ্ছে শহীদ আনাসের চিঠি। অ্যান্ড প্রধানমন্ত্রী হওয়ার পরেও শহীদ আনাসের চিঠিটা দেখে সে চিনতে পারতেছিল না যে শহীদ আনাস কে? এই আন্দোলনের সময় আমি এতটা বুঝি নাই যে আনাস যে দেশকে নিয়ে এতটা কনসার্ন। আনাজকেও ওয়াদা করেছিলাম যে এই আন্দোলনটা শেষ হলে আমরা সবাই মেট্রো রেলে উত্তরে আসবো দিয়াবাড়ি, সেখানে সারাদিন সময় কাটাবো। যে ও দাঁড়ায় আছে, আমি দূর থেকে দেখছি, সামনে গেলে ও কান্নাকাটি করবে, আমারও সহ্য হবে না, আমি পিছনের গলি দিয়ে ঘুরে গেছি যেন ও না দেখে। সবসময় খুব কাছে কাছে থাকতো, কখনো যদি রাগ হতাম ও আমার পিছে পিছে ঘুরতো, মাসুয়ারি এটা আমার ভুল হয়েছে, আমি আর করবো না। তো এমন আবরার ফাহাদের মতো অনেককেই এইভাবে গুম করে দিছে, যেগুলো আপনারা নামও জানেন না। আমি যে বুঝাইতেছি আমার ছেলেরে যে প্রতি পরিবারের একজন করে আসলেও আন্দোলনটা বেগবান হয়, তা আমার সন্তান যে আমার পরিবারের একজন হয়ে চলে যাবে, তখন তার লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা এবং হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা আমরা রক্ষা করতে পেরেছি। আজকে আমাদের মাঝে এমন দুজন গেস্টকে নিয়ে এসেছি যারা আমাদের এই জুলাই শহীদের পরিবার। আমরা সেই গর্বিত পরিবারের সাথে আজকে গল্প করব, কথা বলবো। চলুন পরিচয় হয়ে নেই আমরা শহীদ আনাসের পরিবারের সাথে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আমি একটু আপনাদের পরিচয়টা একটু জানতে চাবো, যে হচ্ছে যে দর্শকের সামনে আপনার পরিচয়টা একটু দিবেন কাইন্ডলি। আমি শাহরিয়া খান পলাশ, শহীদ আনাসের বাবা। আন্টি একটু যদি বলতেন। আমি সঞ্জিতা খান দীপ্তি, শহীদ আনাসের মা। ওকে। তো অলরাইট, অ্যাকচুয়ালি আমরা আজকে আনাসের যে হচ্ছে মানে পুরো জীবনের গল্পটা, শহীদ হওয়াটা অ্যান্ড হচ্ছে আপনাদের পুরো গল্পটা আমরা শুনবো আর কি। তো আমি শুরু থেকে শুরু করি, একেবারে আনাসের ছোটোবেলা থেকে শুরু করব। আনাসের বেড়ে হওয়া মানে বেড়ে ওঠা যা ওইটা নিয়ে একটু শুনতে যাচ্ছি ছোটো ছোটো থেকে। আনাস, আসলে আনাসকে নিয়ে যদি আমি শুরু করি, আপনার পডকাস্টের যেই দর্শকরা দেখবেন এই অনুষ্ঠানটা, মানে সারাদিন চলে যাবে, শেষ হবে না। তো আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য একটি নিয়ামত হিসাবে ওকে দিয়েছিল উপহার। আনাস এসেছিল এই ঈদের দিনেই, সামনে যে ঈদটা আসবে, ঈদের দিন 2007-এ আনাস এই পৃথিবীতে আসে। খুব আনন্দের একটি মুহূর্ত ছিল তখন। আসলে ওই জিনিসগুলো যখন আমরা চিন্তা করি, ওই ফিলগুলো আসলে এটা আমাদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো আনাসকে নিয়ে অনেক স্বপ্ন, ওর বেড়ে ওঠা। ছোট থেকে ও অনেক লাজুক ছিল, সবচেয়ে বড় বিষয় যেটা। আমাদের স্বপ্ন ছিল ওকে মাদ্রাসায় পড়ানোর জন্য, কোরআনের হাফেজ বানাবো ওকে ছোটবেলা থেকেই। তানা যখন কথা বলা শিখে, ওকে আর ওর মা এবিসিডি লেখানো শেখায় নাই। ওর নানা মসজিদে নিয়ে যেত, খাওয়ার আদব শিখাতো, নামাজ কীভাবে পড়তে হবে সেটা শিখাতো, সূরা শিখাতো। তো পরে একটা পর্যায়ে গিয়ে ওকে যখন আমরা মাদ্রাসায় ভর্তি করি ছোটোবেলা, তো অনেক কান্নাকাটি করে যে ও থাকবে না, ওদের সাথে আমি থাকবো না, আমার সাথে ওদের ঘুমাতে নিব না। প্রথম যেদিন ওকে আমি মাদ্রাসায় দিয়ে আসি, বেড দিয়ে আসি, ট্রাঙ্ক দিয়ে আসি, আমাকে বলে যাবো জান আমি থাকবো না, আমি ওকে নিব না আমার সাথে ঘুমাতে। ও এত সুন্দর করে কথা বলতো, মানে সব বাচ্চারা তো একসাথে ঘুমায়, যার যার বেড আলাদা থাকে, ওর বেডটা আমি করে দিলাম, বললাম যে বাবা আসতেছি, তুমি তুমি এখন ঘুমাও। আর ও খুব 2-3 মিনিটের মধ্যে ঘুমায় যেত, অনেক লক্ষ্মী ছিল। ও থাকবে না, কান্না করতেছিল। তো হুজুররা বলতেছে আমাকে, আপনি একটু বুঝান, প্রয়োজনে ঘুম পাড়ায় যান। তো পরে আমি ওখানে ছিলাম, এখন আরেক হুজুর বলতেছে যে না তাহলে সমস্যা হবে, আরও ছোট ছোট বাচ্চারা আছে, ওরা ওদের বাবা মাকেও তো মিস করতেছে, আরও 2জন নতুন আসছে, আপনি চলে যান। তানাসকে বকা দিতেছে, এই চুপ থাকো, কান্না করবা না, এই যে ওখানে তোমার ভাইরা আছে না,
সবাই বন্ধুর মতো, কেন কান্না করো? তো পরে যাই হোক, আমি যখন চলে আসি ও দৌড়ে দৌড়ে আমার পিছনে পিছনে আসে, তো হুজুর ওকে ধরে ফেলে। তো পরে আমি যখন আমাদের মাদ্রাসার সিঁড়ি থেকে মেন গেটের এখানে আসি, ও দেখি যে জানালা দিয়ে দেখা যায়, এখান থেকে আমাকে দেখতেছে আর কান্না করতেছে। পরে আমি বাসায় আসি, বাসায় আসার পরে আমরা সারা রাত তো কেউ ঘুমাতে পারি নাই সেদিন। ওর জীবনের প্রথম মাদ্রাসা রাত্রে ও থাকে, খুব সকালে উঠে যায়, খুব সকালে উঠে যায় ও। ওঠার পরে নামাজ টামাজ পড়ে, পড়ার পরে বাচ্চারা যখন পড়তে বসে ও পড়তে বসে, ও ও তাদের সাথে পড়তে বসে। পড়তে বসার পরে যে নাস্তা খাওয়ার পরে সব বাচ্চাদের একটা ঘুমানোর জন্য একটা সময় দেয়, আবার 2-3 ঘন্টা ঘুমাবে। কিন্তু ও এসে ওই মাদ্রাসার সামনেই, মানে একদম গেটের সামনে দাঁড়ায় থাকে যে বাবা যায় কিনা, বা ওর নানা যায় কিনা, নানাকে বন্ধু ভাই বলতো, বা ওর নানু যায় কিনা, আর নানুকে আম্মু বলতো, বা ফুপ্পি যায় কিনা, মামা যায় কিনা, সবার জন্য ওয়েট করতো দাঁড়া এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত। কিন্তু ও ওই গেটের বাইরে আসতো না, যেহেতু বাবা দিয়ে গেছে, বাবাকেও যথেষ্ট রেসপেক্ট করতো, কখনো অবাধ্য হয়নি। তো দেখা গেছে যে আমি তখন ব্যবসা করতাম, দোকানের দিকে যাচ্ছিলাম, তখন দেখি যে ও দাঁড়ায় আছে। আমি দূর থেকে দেখছি যে সামনে গেলে ও কান্নাকাটি করবে, আমারও সহ্য হবে না, আমি পিছনের গলি দিয়ে ঘুরে গেছি যেন ও না দেখে। বিকালবেলা দাঁড়ায় থাকতো, সব বাচ্চারা খেলতো, ও দাঁড়ায় থাকতো গেটটার মধ্যে, এসে দাঁড়ায় থাকতো দুপুরবেলা। ওর নানা গিয়ে নিয়ে আসতো, মসজিদ থেকে নিয়ে আসার পরে ওর নানু খাওয়াই দিত, আবার দিয়ে আসতো, যাবে না আবার বুঝাই টুজাই দিয়ে আসতো, বাবা নিয়ে আসবে বিকালবেলা। আবার বিকালবেলা দাঁড়ায় থাকতো, তাও ও বেরোইতো না, খেলতো না কোনো বাচ্চাদের সাথে। এভাবে বেশ কিছুদিন কেটে গেল, মাসখানিকের মতো। ও থাকবেই না, কোনোভাবেই থাকবে না। পরে চিন্তা করলাম যে যেহেতু থাকবে না, তাহলে হয়তো আল্লাহর এটাই ফয়সালা। নাহলে 1 মাস হয়ে আসছে, এতদিন বুঝাই কেন ওকে রাখতে পারি না। তো পরে আমরা ওকে বাসায় নিয়ে আসি। তো বাসায় রেখেই ওকে মাদ্রাসার লাইনে পড়ানোর চেষ্টা করি। তো পরে ওখানে ওই বাসায় থেকে তো আর ওই পড়াটা হয় না। আসলে মাদ্রাসার পড়াটা থাকতে হবে, আপনার মাদ্রাসায় থেকে আপনার পড়তে হবে। তো পরে ওকে স্কুলে ভর্তি করি। ওর জীবনের প্রথম স্কুল ওর মা নিয়ে যায়, নানু নিয়ে যায়, আমি তো দোকানে চলে যাই। ওই বিষয়গুলা ওর মা, ওই অনুভূতিগুলা কেমন ছিল এগুলা ওর মা ভালো জানে। তো এতটুকু আমি শুনলাম যে ওর সাথে তো বসে থাকতো স্কুলে, 1-2 ঘন্টার ক্লাসে তো ছোট বাচ্চাদের, আবার ক্লাস করে নিয়ে আসতো, আবার কখনো কাজ থাকলে ওকে রেখে চলে আসতো। তো এভাবে আনাসের বেড়ে ওঠা। আপনার আসলে ওর মানে এত লক্ষ্মী একটা বাচ্চা ছিল আমাদের এলাকার মধ্যে। আমরা তো মূলত থাকি হচ্ছে গ্যান্ডারিয়া, তো অনেক বড় একটা এরিয়া। আমরা সাধনা ঔষধালয়, খুব বিখ্যাত একটি নাম। তো এই এই গলিটার পঞ্চায়েত একটা কমিটি আছে, সেখানে নাম তারা দিয়েছে নিকেতন। নিকেতন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 3টা গলি হয়। তো 1 নম্বর গলিতে আমরা এখানে বসবাস করি সবাই। তো এই নিকেতনের এলাকাবাসীর গর্ব আনাস, সবাই সবার দোয়াতেও আছে, সবাই ওকে অনেক মিস করে। কারণ ও এত লক্ষ্যে একটা ছেলে ছিল। ও যখন বড় হয়, কখনো রাস্তায় দাঁড়িয়ে 2টা ছেলের সাথে আপনার 10 মিনিট গল্প করেনি। যেহেতু আমি ওকে সবসময় বলতাম যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আগে তোমার পড়তে হবে, আর পড়তে হলে যে মেধাবী স্টুডেন্টকে, যে তোমাকে ভালো কিছু শিক্ষা দিবে, তার সাথে সময় কাটানোর চেষ্টা করবা, যেন তুমি ভালো কিছু শিখতে পারো তার থেকে। কথা কম বলবা। আর এমনি ও অনেক কথা কম বলতো। আপনার মানে আমরা এমনও সময় গেছে, বসে আছি 1 ঘন্টা গল্প করতেছি, ওর মুখ দিয়ে একটা কথা শুনিনি, ও বসে বসে শুনতো। তো মানে ও খুব ডিপলি চিন্তা করতো সব সময়।
কিভাবে বড় হওয়া যায়, কিভাবে কি করা যায়, ভালো একটা কিছু কিভাবে করা যায়, মাকে কাজ সংসারে সাহায্য করা, আমাকে হেল্প করা, ছোট ভাইগুলাকে বাবার মতো করে বড় করা, ওর অনেক অনেক অবদান, অনেক দায়িত্ব ছিল সংসারের প্রতি ওর, যেটা মানে আমরা কখনোই মানে এই কারণে আমরা ভুলতে পারি না ওকে কোনোভাবে। বাচ্চারা স্কুলে যায়, বাবা মা নিয়ে যায়, নয় বাবা দিয়ে আসে, নয় মা দিয়ে আসে, নয় বাবা দিয়ে আসলে মা নিয়ে আসে, নয় বাচ্চা একাই স্কুলে যায়, বা বাবা দোকানে যাওয়ার আগে বাচ্চার জন্য নাস্তা এনে যায়। আর আনাজটা ক্লাস 3 থেকে বা 4 থেকে, ও আমার বাসার সাথেই একদম হোটেল, তো ও সকালবেলা উঠতো, ও খুব আর্লি সকালে উঠতো। মর্নিং আমি সবসময় বলতাম যে মর্নিংয়ে উঠলে তুমি যদি আর্লি উঠো তাহলে তোমার তখন পড়াটা খুব শার্প তোমার ব্রেনে কাজ করবে এবং তুমি খুব তাড়াতাড়ি শিখতে পারবে। তো আপনার ও সকালবেলা উঠতো, উঠে সুন্দর দাঁত ব্রাশ করে ওর রুটিন করা থাকতো, কখন কি করবে সব টাইমলি থাকতো। তো দাঁত ব্রাশ করে সুন্দর করে নাস্তাটা আনতো, আনার পরে নিজে নাস্তা খেয়ে মার জন্য রাখতো, ভাইগুলোর জন্য রাখতো। তারপরে ও স্কুলে যেত, একদম কাছে, ওর বাসার কাছেই ওর স্কুল। আবার সাথে আবার আরেকজন টিচার ছিল, তার বাচ্চা পরে, দুজন একসাথেই যেত স্কুলে। তার জন্য ওকে নিয়ে কোনো টেনশন করতে হতো না যে নিয়ে আসার জন্য বা দিয়ে আসার জন্য আমাদের। তো এইভাবে আনাস খুব আপনার বাড়তে থাকে। তো ক্লাস 5-এ যখন পরীক্ষা দেয় খুব ভালো রেজাল্ট করে, গোল্ডেন A+ পায়। স্কুলে নতুন স্কুলে ওকে ভর্তি করানো হয়। তো ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক সে আর কি আনাসকে আর কি নাতি বলতো। তো বলতো যে তুমি আমাকে নানা বলে ডাকবা, খুব আদর করতো আনাসকে। আর স্কুলের যত মানে কাজের জন্য আনাসকে বলতো, আনার সাথে সাথে করে দিত, সব ধরনের সহযোগিতা করতো স্যারদের, ম্যামদের। এবং কোনো কিছু প্রয়োজন হলে কোনো অনুষ্ঠানের জন্য যাই হোক আনাসকে বললে আনাস করে দিত, এবং আনাস খুব আগ্রহ সহিত ওইটা করতো খুব সুন্দরভাবেই। তো আপনার স্যাররাও খুব ওকে অনেক অনেক মায়া করতো, মানে স্নেহ করতো ওকে, এবং 8-10টা বাচ্চার চাইতে ওকে একটু আলাদা চোখে দেখতো সবাই। এই কথাগুলি আনাস শহীদ হওয়ার পরে সবসময় আমাদের তারা বলে, এবং আমাদের এখনও তারা খোঁজখবর নেয়। তো যখন আনাস নতুন স্কুলে ওখানে যায়, তো তার আগে তো করোনা চলে আসে আপনার। তো এখানে করোনা আসার পর আমার ব্যবসাটা আমি আর সেটাকে ধরে রাখতে পারি না। তা আনাস যে কোচিংয়ে পড়ে সেই কোচিংয়ে স্যারকে বলে যে স্যার আমাকে ছোট 2-1টা বাচ্চা অ্যারেঞ্জ করে দেন, আমি ওদের পড়াবো, তাহলে আমার বাবার একটু সাহায্য হবে, সংসারে আমি একটু হেল্প করতে চাই। তখন আনাস ক্লাস 8-এ পড়ে। তো ওই স্যার যেই কোচিং স্যারটা, কোচিংয়ের যে কোচিং সেন্টারটা, তো এই কোচিং সেন্টারটার নাম হচ্ছে ইহক। আর স্যারের আবার একটা স্কুল আছে, মারিয়াম পি গার্ডেন অ্যান্ড হাই স্কুল। ওইখানে আবার এখন আনাসের ছোট ভাইটাকে তারা নিয়ে গেছে যে ওকে আমরা পড়াবো, ওর কোনো টাকা পয়সা লাগবে না, সব খরচ আমাদের দায়িত্বেই, আপনারা আমাকে দেন। তারপর বছর শেষে দেখা যাচ্ছে ভর্তি ফি যেটা এটা আমি দেই, ক্লাস পার্টির জন্য, অনুষ্ঠানের জন্য যেগুলা হয় ওগুলা তুমি সব দেওয়া একটার হয়। মধ্যে আরেকটা বলতেছো কেন? আমার বিরক্ত লাগতেছে। আচ্ছা ও বলি হোক না, না, ওটা কনফিডেন্ট, একটার মধ্যে আরেকটা বলতেছো, কি বলতেছো না বলতেছো তুমি নিজেই জানো না। মানে না আনাসের বলতে পারলে চুপ থাকো। কোচিংটা কি ইহক ছিল না? কনফিডেন্ট। ও আচ্ছা আচ্ছা, সরি। মানে আনাসের যে কোচিং সেন্টারটা এটা ছিল হলো কনফিডেন্ট কোচিং সেন্টার। তো এই কনফিডেন্ট কোচিং সেন্টারের যিনি প্রধান শিক্ষক ছিলেন দায়িত্বে, তা ওই স্যারকে বলতো যে স্যার আমি তো আমার বাবাকে একটু সাহায্য করতে চাই, তো আমাকে 2টা ছোট বাচ্চা দেন, আমি ওদের পার্ট টাইম পড়াবো, বা আমাকে একটা ক্লাসে দেন ছোট বাচ্চাদের। কারণ ওই স্যারের আবার একটা স্কুল ছিল, মারিয়াম আছে এখনও, মারিয়াম পিক গার্ডেন অ্যান্ড হাই স্কুল। তো স্যার বলে যে আচ্ছা ঠিক আছে আমি করব, তোমাকে জানাবো। তো পরের দিন স্যার আমাকে ঢাকায় নিয়ে যায় যে ভাই আনাস তো আমাকে এই কথা বলতেছে, এখন ও যে সায়েন্স নিয়ে পড়ে, তো ওর তো পড়ার চাপ অনেক,
এর মধ্যে এখন যদি ওকে আমি কোনো দায়িত্বে দেই তখন তো ওর পড়ার ঘাটতি হবে। তাই আমি বললাম যে স্যার আপনি ওকে বললেন যে আচ্ছা ঠিক আছে আমি জানাবো তোমাকে, তুমি তোমার পড়ায় মনোযোগ দাও। তো এখন বুঝতে পারতেছেন দেশের পরিস্থিতি যে করোনার পরে আবার আমার বিজনেসটাও আর আমি করতে পারলাম না। তো এবার স্যার খুব ফ্রেন্ডলি, তো এভাবে অনেক গল্প গুজব করলাম। তো ওই আনাস ওই ছোটোবেলা থেকে শুরু করে এই বড় হওয়া থেকে শুরু করে আপনার যে ওর জীবনের মানে প্রত্যেকটা অধ্যায় আপনার মনে করেন আমাদের সাথে ও মিশে আছে। মানে ওকে মানে একটা মুহূর্তের জন্য আমরা ভুলতে পারি না, কোনোভাবেই সম্ভব হয় না আমাদের পক্ষে, সেটা যে কোনো পরিস্থিতিতে হোক, কোনোভাবেই সম্ভব হয় না। আমি একটু আন্টির কাছে শুনতে যাবো যে হচ্ছে আনাসের বিয়েটার গল্পটা। আনাস আমার বড় ছেলে। আনাসকে আমি মানে আমি যখন আনাস হয় তখন আমারও বয়স খুব কম। ওই সময়টা আসলে প্রপারলি মা হয়ে ওঠা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। আমি নিজেও স্টুডেন্ট ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আনাস আপনার এরকমই রমজান মাসে পুরা সম্ভবত 29 রোজায় এবার ঈদ হয়। তো পুরা রমজান আমরা মা ছেলে একসাথে করি। তো তারপর ঈদ হয়, ঈদের দিন আনাস হয়। সবাই খুব খুশি। পরিবারের অনেক দিন পরে আমরা 2 ভাই বোন, অনেক দিন পরে একটা ছোট মানুষ পরিবারে আসা। এই খুশি নিয়েই সবার পথ চলা শুরু। আমার মা হচ্ছে আনাসের সেকেন্ড মা বলতে পারেন, কারণ আমার লেকিংসগুলো সব আমার মা পুরা করছে। তারপর আমি আনাসকে রেখে আপনার গ্র্যাজুয়েশন করছি। ওই সময়টাতে আম্মুর কাছেও থাকতো। তো আমি এবং আম্মু দুইজনেই ওর জন্য মায়ের মতোই ছিলাম। তো আমাদের দুইজনের ইয়াতে ও বড় হইলো। ওকে ইচ্ছা ছিল আমাদের মাদ্রাসায় পড়ানো। তো ও সবসময় বলতো আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। ওই জিনিসটা আমার এখন খুব কষ্ট হয় যে এক পর্যায়ে ওকে আর ওই মাদ্রাসায় রাখা যায়নি। 1 বছর এভাবে কন্টিনিউ করার পর মাদ্রাসার একটা নিয়ম আছে যে থেকে পড়াইতে হয়, তো ও থাকতে চায় না। পরে আমরা ওকে নিয়ে আসি, স্কুলে ভর্তি করি। ও ও খুব মানে ঠান্ডা শান্ত একটা বাচ্চা ছিল। ওর কোনো কিছু যদি ডিমান্ড থাকতো আপনার কাছে এমনভাবে প্রেজেন্ট করবে যে আপনার ওটা না বলার কোনো সুযোগ নেই, এরকম। ও খুব সাপোর্টিভ ছিল। ওর ওর সময় ও যখন বেড়ে ওঠে ওই সময়টাতে আশেপাশে সব বাচ্চারা ট্যাব ইউজ করতো, কিন্তু আমি ওকে কখনো ট্যাব কিনে দিতাম না। এমন না যে আমার অ্যাবিলিটি ছিল না, আমি দিতে পারতাম না, কিন্তু আমি চাইতাম না যে ওর ছেলেবেলাটা নষ্ট হোক বা ওর ক্রিয়েটিভিটিগুলো নষ্ট হোক। তো আলহামদুলিল্লাহ ওই জিনিসটা আমার জীবনে খুব ভালো একটা ইয়া নিয়ে আসছে, যে হয়তো দুষ্টুমি করতো, খেলতো বা ইয়া করতো, কিন্তু এক সময় পরে যে সেটা খুব ও ইলেকট্রনিক জিনিসগুলোর ব্যাপারে খুব ইয়া ছিল, ইন্টারেস্টেড ছিল। ওই ওই জিনিসগুলা দেখতো। ও ইংলিশে খুব ভালো ছিল, ও ইংলিশ কার্টুনগুলা দেখতো। তো ওর এই এই চলাফেরাগুলা ওর ভবিষ্যৎ জীবনে খুব কাজে দিয়েছিল। আর ও একা ছিল, তো ও সবার খুব আদরের ছিল। মানে আনাসের সাথে আনাসের ভাইদের গ্যাপ অনেক। তো ও ছিল আমাদের পরিবারের মধ্যমণি। তো ও যখন একটু বড় হইলো, ও এমন একটা সাপোর্টিভ হয়ে গেছিল আমাদের জন্য যে ওর বাবা যদি কখনো রাত বিরাতে বাইরে যেত, তা আমি ওর বাবাকে বলতাম যে তুমি ওকে সাথে নিয়ে যাও। আর ওর বাবা আমাকে বলতো যে না, ও তোমার কাছে থাক। মানে ও এতটা সাপোর্টিভ ছিল। আর ও খুব বুঝতো বিষয়গুলো, পরিবারের সব কিছু আপনার মানে প্রবলেম থেকে শুরু করে বা কোন পরিস্থিতিতে সেটা কিভাবে মেনটেন করা লাগে এটা খুব বুঝতো। ও আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ ছিল। মানে আমার আর বাইরের কারোর সাথে কোনো কিছু শেয়ার করা লাগতো না, ওর সাথেই এনাফ ছিলাম। তো আপনার ও আমার কাজে হেল্প করা থেকে শুরু করে মানে মন খারাপ থাকলে আমাকে সাপোর্ট দেয়া, মানে প্রতিটা কিছুতে ও আনাস আমার জীবনে এমন একটা নাম যার কোনো রিপ্লেসমেন্ট নাই।
ওর ওর মানে মানে কোনো অল্টারনেটিভ কোনো কিছু নাই। আমি আমি ওর সাথে আমার জীবনের মানে প্রত্যেকটা সময় ওই যে ও খুব কাছে কাছে থাকতো, বললাম না যে ও বলতো যে মা আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না, তো সবসময় খুব কাছে কাছে থাকতো। কখনো যদি রাগ হতাম ও আমার পিছে পিছে ঘুরতো, মা সরি এটা আমার ভুল হয়েছে, আমি আর করবো না। আমি যত পর্যন্ত মানে না মানতাম ওর আর কোনো কাজ নেই, ওর আমার পিছে পিছে। তারপর যখন ওর ভাইটা হইলো, ওর ক্ষেত্রেও খুব সাপোর্টিভ ছিল। আমি গোসল করতে গেলে ওর ভাইটাকে ওর কাছে রেখে আমি গোসলে যাইতাম বা ওর কাছে রেখে খাইতে যাইতাম। মানে ও এমন একটা মানুষ ছিল আমার পরিবারের, এটা আসলে ভাষায় বর্ণনা করা সব। প্রত্যেকটা বাচ্চাদেরই বা আমাদের যারা ছোট ছোট যখন ছিলাম আমরা, তখন আমরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তাম বা ভাষা আন্দোলনের ইতিহাস পড়তাম, তখন আমরা মনে করতাম যে হচ্ছে যদি হচ্ছে আমরা ওই টাইমটাতে থাকতাম, তাহলে হয়তো আমরা দেশের জন্য অনেক কিছু করতে পারতাম। আমাদের জন্য হয়তো জুলাইটা হচ্ছে সেই একটা অপরচুনিটি এনে দিছে। সো ওই ছোট থাকতে আনাস কি এরকম কিছু ভাবতো? আনাস আপনার দেশ নিয়ে খুব কনসার্ন ছিল। ওই ওই টাইমটাকে অতটা ফিল করতো কিনা জানি না, কিন্তু 16ই ডিসেম্বরে পতাকা লাগানো বা এই 21-এর সময় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া, এই যে শ্রদ্ধার যে ব্যাপারগুলো, এইগুলাতে সে খুব শার্প ছিল। তো ওইভাবে কি দেশকে ফিল করতো কিনা বা ওইটা আমি আসলে ওইভাবে বলতে পারবো না। আসলে এই আন্দোলনের সময় আমি এতটা বুঝি নাই যে আনাস যে দেশকে নিয়ে এতটা কনসার্ন। হ্যাঁ, আমরা মা ছেলে কথা বলছিলাম, আমরা মা ছেলে বারবার কষ্ট পাচ্ছিলাম, আমাদের তো কিছু করার ছিল না। ওর বাবার অনুমতি নাই, আমরা আন্দোলনে যাইতে চাইতাম, ওর বাবা দিতে চায়নি। কিন্তু আমরা মা ছেলে বারবার ইউটিউবে দেখা, মানে খোঁজ খবর রাখা, দোয়া করা, এইগুলা কন্টিনিউ ছিল। ওর খুব ওর আমার দুজনেরই আমরা মানে আন্দোলনে যাব যে, আর আমাদের সবচেয়ে কষ্টের জায়গাটা ছিল এই আন্দোলনে হচ্ছে মানুষগুলাকে মেরে ফেলা হচ্ছে। ও আমাকে বারবার বলতেছিল মা একটা স্বাধীন রাষ্ট্রে কখনো এটা হয় না, মানে যে একটা মানুষকে মেরে ফেলবে কেন, একটা দাবির মুখে একটা মানুষকে মারার রাইট তো সরকারের নাই। এই যে কষ্টটা, এই কষ্টটা থেকেই ওর আর কি শেষ পর্যন্ত আন্দোলনে যোগদান করা এবং শহীদ হওয়া। এই জুলাই আন্দোলনটা নিয়ে তার ভাবনাটা কি ছিল? ওই যে কেমন? বললাম যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যে তার ভাইদের মেরে ফেলা হচ্ছে, এটা তো কোনো রাষ্ট্রে হতে পারে না। অন্য দলগুলোকে দোষারোপ করা হচ্ছে, হসপিটালগুলোতে মানুষ চিকিৎসা পাচ্ছে না, এরকম মর্গে লাশের বন্যা, সব কিছু সে জেনেই সে আন্দোলনে যোগ দিয়েছে। তো ও যে লাস্ট টাইম ওর বাবা প্রতিদিনই বলছে যে তোমাকে আমি নিয়ে যাব নিয়ে যাব, পরে এক পর্যায়ে ওকে আশ্বস্ত করা হলো যে আমরা পরিবারের প্রত্যেকেই যাব, কিন্তু কেউ কাউকে ছেড়ে আসবো না, এরকম যে আমরা প্রত্যেকেই যাব। তো যখন লং মার্চ টু ঢাকা ডাক আসলো, ওর একটা মেন্টালিটি হচ্ছে যে বাবা আর কবে নিয়ে যাবে, প্রতিদিনই তো বলে যে নিয়ে যাবে, আসলে তো নিয়ে যায় না। শেষ পর্যন্ত রাত আমরা প্রায় 3টা 3:30 পর্যন্ত একসাথে নিউজগুলো দেখলাম যে কি হচ্ছে দেশে। আর এই কয়টা দিন ওর একটা জিনিস দেখতাম যে খুব সকালে ঘুম থেকে উঠেই ও কী করতো, ও মোবাইলে ওই নিউজগুলো দেখার চেষ্টা করতো। ওর তো নিজস্ব কোনো মোবাইল ছিল না, আমার মোবাইলটা নিয়ে ও দেখতো যে দেশের খবর কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, এগুলা। তো লাস্ট যেদিন রাতে লং মার্চ টু ঢাকা ডাক দিল, আমরা একসাথে টিভি দেখছি, আমাকে বললো যে মা এরকম কেন বললো। পরে আমি বললাম যে বাবা আসলে তো কারফিউ, বা আমরা সবাই তো ঢাকার মধ্যে থাকি না, দেশের ঢাকার অন্যান্য প্রান্তে যারা আছে প্রত্যেক পরিবার থেকে যদি একজন করেও আসে, তো আন্দোলনটা অনেক মানে জোরদার সরকারের হবে। কাছে হ্যাঁ জোরদার হবে, যার কারণে মানে এরকম করে বলতেছে। তো ওই শেষ মুহূর্তে সে আমার পরিবারের একজন হয়ে চলে যায়। আমি তো আর জানি না যে আমি যে বুঝাইতেছি আমার ছেলেরে যে প্রতি পরিবারের একজন করে আসলেও আন্দোলনটা বেগবান হয়, তা আমার সন্তান যে আমার পরিবারের একজন হয়ে চলে যাবে, তখন তো আর এটা আমি বুঝি না। 5 তারিখ সকালবেলায় তাহলে হচ্ছে আনাস বাসা থেকে বের হয়। হ্যাঁ, আমাদের ঘুমন্ত অবস্থায় রেখে। সকাল কয়টা নাগাদ হচ্ছে আপনি ওই আনাসের চিঠিটা পান? তখন মানে আমরা তো অনেক লেট নাইট ঘুমিয়েছি, টিভি নিউজ টিউজ সব দেখার পরে আপনার
হয়তো বা তখন 9:30 10টা হবে। খুব ভোরবেলা একবার আমি ওকে দেখেছি, ও মুখ ধুচ্ছিল তখন। তো ও তো এমনিতেই আর্লিতে উঠতো। তো আমি ভেবেছিলাম যে ও হয়তো পড়তে বসবে, কিন্তু আমি তো তখন বুঝতে পারিনি যে ও মানে বের হওয়ার প্রিপারেশন নিচ্ছে। প্রথম যখন চিঠিটা হাতে পেলেন বা হচ্ছে চিঠিটা দেখলেন, তখন কি এরকম কিছু ফিল করতে পারছেন যে হচ্ছে মানে এরকম কিছু একটা ঘটবে বা এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে? ওই দেশের ওই পরিস্থিতিতে আনাসের সাথে কোনো মোবাইল নাই, ওর সাথে আমি কন্টাক্ট করতে পারছি না। তারপর ওর পড়ার টেবিলে এই চিঠি, ওই সময়টাতে একটা মায়ের মনে যে কি পরিমাণ অস্থিরতা কাজ করে। তখন তো আসলে এইভাবে নিউজ আসবে এটা তো মানে কল্পনায় ভুলেও কেউ ভাবে না, কোনো মা এটা ভাবতে পারে না। কিন্তু অস্থিরতা কাজ করছিল, অনেক দোয়া করছিলাম বারবার যে আল্লাহ ও যেন সহি সালামতে ফিরে আসে। কারণ আমার কাছে তো আমার সন্তান সহি সালামতে ঘরে ফিরে আসলেই সেটা সবচেয়ে বড় সার্থকতা। তখন আর মানে ওর টেনশনে আর দেশে কি হচ্ছে ওইটা নিয়ে আর টেনশন নেই। আর এমনিতেও নেট বন্ধ, কোনো কিছু পাচ্ছি না জানতে। তো এই অবস্থা। আচ্ছা, আঙ্কেলের কাছে জানতে চাবো, আমাদের প্রত্যেকটা ছেলের ফ্যামিলিতে বা প্রত্যেক ছেলেমেয়ের ফ্যামিলিতেই মানা করা হয়েছিল যে জুলাই আন্দোলনে না যাওয়ার কারণে। যেহেতু আপনিও মানা করছিলেন, আমি একটু আপনার পার্সপেক্টিভ জানতে চাবো যে হচ্ছে ব্যাপারটা কি এরকম ছিল যে হচ্ছে আপনি চাইতেন যাইতে, বাট হচ্ছে হয়তো রিস্কটা দেখে মানা করা হইতো এরকম কিছু? না বাবা, ব্যাপারটা এমন ছিল না। ব্যাপারটা ছিল যেহেতু আমরা যেখানে থাকি, আমাদের পুরা এলাকাটাই হচ্ছে যে আওয়ামী লীগ, তাদের খুব ওখানে তারা ক্ষমতাশালী। আমার বাসার সাথেই ঢাকা 5-এর এমপির বাসা ছিল। আমার বাসার সাথে যুবলীগের সভাপতির বাসা ছিল। তো এখন আমার জন্ম ওখানে, আমি ওখানেই বড় হই, এলাকার সবাই আমাকে চিনে। এখন আমি যদি আন্দোলনে ওকে যেতে দেই বা আমি যদি আন্দোলনে ওকে নিয়ে যাই, কোনো রকম যদি এই শেখ হাসিনার পতন না হয়, তাহলে তো আমাদের বাসা থেকে ধরে ধরে নিয়ে মেরে ফেলবে বা গুম করে যদি দেয়। তো এই ভয়টা শুধু আমার মধ্যে কাজ করতো, তার জন্য আমি ওকে যেতে দিতাম না। শুধু বলতাম যে আমি নিয়ে যাব, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। এভাবে আমি ওকে ওকে আশা দিয়ে রাখতাম প্রতিটা দিন। কিন্তু হ্যাঁ, আমরা কন্টিনিউ প্রতিদিন নামাজ পড়তাম। নামাজ পড়ে প্রত্যেক রাকাতেই বাচ্চাগুলোর জন্য দোয়া করতাম। তো আনাসের নানু যখন আসতো, তখন আনাসের মা খুব করতো যে আনাসের তখন ছোট্ট ভাই আরেকটা ও আসছে, ওর বয়সও মোটামুটি 1 বছরের মতো। তো ওকেও মানে ওকে আর মেজোটাকে আমাকে রাখতে বলতো আনাসের মা, আর আনাসের মা আর হলো আনাস বেরিয়ে যাবে যখন শেষের মুহূর্তে আপনার। তো 31শে জুলাই ছিল সেদিন। আনাস ওর প্রোফাইল পিকচারটা আবার লাল করছিল, চেঞ্জ করছিল। ফেসবুকের ওর আইডিটা আমি ওকে ওপেন করে দিছিলাম। তা আমার নজরে ওটা আর আসে নাই। তো ওর মা ওকে আরও কী কী যেন পোস্ট করছিল, ওর মা ওকে বকা দিছে না, বাবা দেখলে কিন্তু খবর আছে, তাড়াতাড়ি তুমি ডিলিট করো। যেহেতু আবার আমার সাথে অনেকের সাথেই ওর অ্যাড ছিল, তো এই কারণে ও আবার ডিলিট করে দিছে যে বাবা তো তাহলে যদি মারে আমাকে বকা দেয়, এই ভয়ে আবার ডিলিট করে দিছে। তো ওই আপনার 31 জুলাই পর থেকে কন্টিনিউ প্রতিদিনে ওর মা ওরা আন্দোলন যাবে। আর আমি করতাম কি, আনাসের নানুকে আমি বললাম যে মা আপনি কি বলেন যাইতে দেওয়ার জন্য? ওর নানু তো জানি না করবে। আমিও তখন আর কি করতাম, ওই যে কি বলে, বলতাম যে ঠিক আছে যদি আম্মু যাইতে দেয় তাহলে তোমাদের যেতে দিব। এইভাবে বইলা এড়াই যেতাম ওই দিনগুলাকে এইভাবে। তো 4 তারিখ যখন রাতেবেলা নাহিদ ইসলাম লং মার্চ টু ঢাকা ডাক দেয় এবং আসিফ মাহমুদ ওরা সবাই, তো তখন আনাস আমার সাথেই বসা। তো রাত্র তখন আপনার কটা 3টা লাস্ট, ওকে আমি শুতে পাঠাই। তো বলতেছে যে যে এইটা যখন আমরা শুনতেছি তখন বলতেছে, ওর মাকে জিজ্ঞেস করে যে মা মানে প্রত্যেক ঘর থেকে একজন করে যেতে বলতেছে, মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে বলতেছে, কেন? তখন ওর মা ওকে বিস্তারিত বলে যে যেমন আমার পরিবার থেকে তুমি যেতে পারো বা তোমার বাবা যেতে পারে বা আমি যেতে পারি, আমরা একজন, তাহলে আন্দোলনটা আরও জোরালো হয়, বাচ্চাগুলো আরও সাপোর্ট পায়। তো এই কারণে বলতেছে প্রত্যেক ফ্যামিলিতে হলেও একজন হলেও আসেন। আর তুমি তো তোমার বাবা আমি যেতে পারি, চাইলে আমরা 3জন যেতে পারি, এখন 3জন না যেতে পারলে একজন যাও, তুমি যাও না তোমার বাবা যায়, এভাবে ওর মা ওকে বুঝাচ্ছিল। তো পরে ওই রাত্রেবেলা লাইভ হচ্ছিল শহীদ মিনারে। তখন ওই রাত্রে তখন 1:30 বা 1:20 বাজে, তখন আমাকে আনাস বলতেছে বাবা চলো।
এখন আমরা যাব। তাই আমি বললাম যে এই কারফিউর মধ্যে তোমাকে কে বলছে ওখানে লাইভ হচ্ছে, এগুলো হয়তো আগের কোনো ভিডিও। তো ও বলতেছে না তুমি দেখো না লাইভ লেখা হইতেছে ইউটিউবের মধ্যে, আমরা দেখতেছিলাম। তো ওর মাকে আবার আমি বুঝালাম যে এখন রাত্রেবেলা আমরা বাসা থেকে বের হবো কীভাবে, এই রাত তো 1:30 বাজে, তখন 1:45 মতো বাজে। তা ঠিক আছে, আমরা ওয়াদা করলাম আমরা সকালবেলা যাব, সবাই যাব, তোমার ছোট্ট ভাইগুলাকেও নিব। মানে ওর ছোট্ট ভাইয়ের একজনের বয়স 1.5 বছর, একজনের বয়স আপনার 3 বছর 2.5 বছর, মানে ওদেরকেও নিয়ে যাব সাথে করে। কিন্তু ওয়াদা একটা, আমরা কেউ কাউকে ছেড়ে আসবো না, যদি গুলিও লাগে। বল যে আচ্ছা ঠিক আছে। তা আমরা তাহলে এখন চলে যাও, ঘুমাও, তাহলে আমরা সকালবেলা খুব সকাল উঠবো। কিন্তু ও খুব সুন্দর করে ঘুমাতে চলে গেল। আমি আবার ঠিক 10-15 মিনিট পরে গিয়ে ওকে আবার উঠাই নিয়ে আসছি। তা আমি বললাম যে এখানে আসো। তো বলে যে কেন? তখন বাজে 3টা 20, 15 বা 25 এমন হবে। তা আমি বললাম যে তুমি না বললা যে লাইভ হইতেছে, লাইভ কি টানা যায় কখন? এই দেখো। বল যে আমার চোখটা লাগছে, তুমি শুধু শুধু আমাকে ঘুম থেকে উঠায় আনলা, মাথাটা নিচে করে রাখছে। তো একটু অভিমান হলো আমার প্রতি, মাত্র চোখটা লাগছে, স্বাভাবিক। তো এটাই ছিল ওর, মানে আমার সাথে ওর শেষ কথা এবং শেষ দেখা। তো শুতে চলে গেল। তো আমি আরও কিছুক্ষণ টিভি দেখি, প্রায় ভোর 5টা 4:30 এমন হবে। তারপর আমি ঘুমাতে কি চলে যাই, প্রিপারেশন নিই আর কি ঘুমের জন্য। বুঝতে পেরেছি। আনাসের যে মৃত্যুটা, এটা কি এখন আপনার কাছে মানে এখন এই মুহূর্তে কি মনে হয় যে এটা কি আফসোসের ব্যাপার না গর্বের ব্যাপার? আসলে আনাসের যে শহীদ হওয়ার যেই বিষয়টা আপনি যেটা আমাকে বললেন, কোনো বাবা মা এভাবে গর্বিত হতে চায় না। আমি মনে করি সে যত মানে নিম্ন শ্রেণীর হোক এবং উচ্চ শ্রেণীর হোক এবং সাধারণ লেভেল আমাদের মতো, এভাবে গর্বিত হতে চায় না। কারণ একটা সন্তানকে তারা অনেক স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে মানুষ করে। তো রাস্তায় বের হলে আপনার মানুষ ধরে অনেক জিজ্ঞেস করে যে আপনি গর্বিত বাবা, আল্লাহ আপনার সন্তানকে কবুল করছে। তারা অনেক দোয়া করে, এটা আমার কাছে অনেক শান্তি লাগে। মানে এর চাই তার কোনো শান্তি নেই। কিন্তু মরতে তো হবেই, সবারই একদিন মরতে হবে, আমারও মরতে হবে। আমি কি ঈমান নিয়ে আল্লাহর কাছে যেতে পারবো কিনা আমি জানি না। আমি প্রতিদিন এটাই বলি আল্লাহর কাছে, এবং আমি প্রতিদিন সবার জন্য দোয়া করি। যে এখন যে আমি বলবো যে আমি গর্বিত পিতা, এটা আমি বলতে পারি না। এই কারণে বলতে পারি না যে বললাম যে কোনো বাবা মা চায় না, কারণ আমাদের ভিতরে যে হাহাকারটা এটা আমরা বুঝাতে পারি না কাউকে কখনোই। অনেক অনেক বলে, অনেক শহীদ পরিবার বলে, তারা বলে যে আমি গর্বিত বাবা। সে নিজে বলে আমার সন্তান দেশের প্রয়োজনে জীবন দিছে। কিন্তু আমার কাছে খুব কষ্ট দেয় এই বিষয়টা। আনাসের মৃত্যুর পরবর্তী বা শহীদ পরবর্তী সময়ে যখন দাফন নিয়ে একটা প্রবলেম হয়, কি প্রবলেম আসলে ফেস করছেন দাফন কাফন নিয়ে? আসলে আনাস তো আপনার সকালবেলা তো বের হয়ে যায় 5 তারিখে আমাদের না বলে। তা আমি তো ওই যে বললাম কিছুক্ষণ আগে আপনাকে যে আমি খুব দেরি করে ঘুমাই। তারপর আমি উঠিও দেরি করে ঘুম থেকে। আর আমার মানে একটা স্বভাব ছিল, আমি সকালে ঘুম থেকে নাস্তা করে ওঠার পরে প্রতিদিন সকালে আমার মায়ের কবরটা জিয়ারত করব। তো আমি তো সেদিনও রীতিমতো বের হয়ে যাই কবরস্থানে। তো পরে সেখানে যাওয়ার পরে বের হয়ে মার কবর জিয়ারত করে আসতেছে, আনাসের মার ফোন আসে, এমন আনাসের এই অবস্থা। তো হাসপাতালে, তো ওখানে আপনার ওখান থেকে সে এক ভয়াবহ অবস্থা, সেখান থেকে ওকে নিয়ে আসি। তো দাফনের যে বিষয়টা আপনি জানতে চাইলেন সেটা হচ্ছে যে আমার এলাকার যারা মুরব্বীরা ছিল তারা ওখানে গিয়েছে। তো তারা বলল, তাদেরকে বলছে আর কি দাফনের এই কবরস্থানের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন অফিসাররা, যে একটা কাজ করি তাহলে ওকে স্টক দিয়ে দিই। গুলি করে তো যেহেতু ওকে শহীদ করা হয়েছে, গুলি করে মারা হয়েছে এটা উল্লেখ করা যাবে না লিখিত ওখানে। তো এইভাবে কথা, আমি তখন ওখানে যাইনি। এটা কেন মানে গুলি করে এটা উল্লেখ করা যাবে না কেন? এটা নির্দেশ। তখন শেখ হাসিনা তো সেদিন পালাইছে মাত্র,
আগেরগুলা যেগুলা দাফন করছে এইভাবেই, ওখানে গুলি করে লিখাও নাই, স্টক করে, রোড অ্যাক্সিডেন্ট করে, ঠিক আছে, এইভাবে, বা অসুস্থ ছিল এইভাবেই করছে। তারপরে দাফন করছে। অনেকে বলছে, এগুলা মিডিয়াতেও দেখছি বা শুনছি, আমাদের শহীদ পরিবারের সাথে এগুলা হয়েছে অনেক। তো পরে আমি তখন ওই মুহূর্তে ওখানে ছিলাম না। তো তখন বলতেছে যে আপনি এটা করেন, এই ঘরে কিছু উঠানো দরকার নাই, আগে দাফন কাজ শেষ হোক, তারপর ওর বাবা আসতেছে। তো পরে আমি ওখানে যাই, যাওয়ার পরে বলতেছে যে এটা এখানে কি দিবে? আমি বলি, কি দিবে মানে? ওকে গুলি করে মারছে এটা উল্লেখ করবে, গানশুট ইনজুরি লিখবে বা ব্রোড ডেট লিখবে। তো তখন বলতেছে যে এটা তো এভাবে দেওয়া যাবে না ভাই, তাহলে আপনার ডেথ সার্টিফিকেট লাগবে। তো আমি, ডেথ সার্টিফিকেট লাগবে, আমি এনে দিব, আপনি ঘর খালি রাখেন। আমি অফিসারকে বললাম, আপনি খালি রাখেন, আপনি আমাকে রসিদ দিয়ে দেন, দাফনের রসিদ আমাকে দিয়ে দেন। তারপরে ওটা আমাকে ওরা রসিদ দেয়, আমি টাকা পয়সা দিয়ে ওখান থেকে চলে আসি। 5 তারিখ মাগরিবের আজানের পরে আমরা ওখান থেকে চলে আসি, মাগরিবের আসরের পরে ওকে দাফন করা হয়। 6 তারিখ আর হাসপাতালে আমরা যাইনি, 7 তারিখ হাসপাতালে গেলাম। তো ওই হাসপাতাল থেকে যখন 5 তারিখ ওকে নিয়ে আসি, তখন তো আমার কোনো সেন্স ছিল না, খুব বাজে একটা অবস্থা ছিলাম। ওই আন্দোলনকারী এক ছেলে আমাকে বলতেছে যে আঙ্কেল এটা আপনি নিয়ে যান, আপনার কাজে দিবে পরে। আমি দোয়া করি আজকে আপনাদের মাধ্যমে আল্লাহকে ভালো রাখুক, সব রকম বিপদ থেকে হেফাজত করুক। ওই রিসিপ্টটা দেওয়ার কারণে আমি ওটা নিয়ে যখন হাসপাতালে শো করি, আমাকে সাথে সাথে ডেথ সার্টিফিকেটটা দিয়ে দেয়। কিন্তু বিষয় হচ্ছে, মাঝখানে হাসপাতালের কর্তৃপক্ষ ওখানে যারা ছিল কর্মরত অবস্থায়, কেউ ডেথ সার্টিফিকেট লিখে দিবে না, যে এটা পুলিশ কেস, অনেক ঝামেলা হবে, এটা হবে, আমরা এগুলা করব না। তো পরে আল্লাহর রহমতে সেদিন 5 তারিখ যেই ডাক্তারটাই ছিল আনাসকে শনাক্ত করছে, জানার শহীদ হয়েছে, সেই ডাক্তারটাই উপস্থিত, তাকে পাওয়া যায়। তো তখন বলে যে ও এটা তো আমি ওকে ব্রোড ডেট এখানে এটা আমি ডিক্লিয়ার দিছি, সে বলতেছে গানশুট ইনজুরি হওয়ার পরে আমি ওকে ব্রোড ডেট এটা দিছি, তো এখানে আমার সিগনেচার করা আছে। তো তখন সে নিজে এই ডেথ সার্টিফিকেটটা তার নিজের হাতে লিখে দেয়। কিন্তু তো তখন মানে সে আমাদের সাথে এত আবেগ মুহূর্ত কথাবার্তা বলে, কিন্তু ডেথ সার্টিফিকেটের মধ্যে ওখানে কিন্তু সে উল্লেখ করেনি যে গানশুট ইনজুরি বা ব্রোড ডেট এটা লেখেনি, চালাকি করে। তা আমরা আর ওইটা নিয়ে আর করিনি, যেহেতু ডেথ সার্টিফিকেট দিছে, তো সব সে বিস্তারিত লিখবে জানি, তো আমরা আর ওইটা আর করিনি। তো আমি দেখছি ওর নাম ঠিক আছে কিনা, অ্যাড্রেস ঠিক আছে কিনা, আমাদের নাম ঠিক আছে কিনা, কিন্তু ওই জিনিসটা আর খেয়াল করিনি, কিন্তু সেই জিনিসটা চালাকি করে রাখছে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে ওটা নিয়ে আসার পরে কবরস্থানে যখন দেই, তারপরে ওখানে ওটা লেখা হয় যে আপনার ব্রোড ডেট, আপনার গানশুট ইনজুরি ওখানে উল্লেখ করাই আমি, যে লেখানোর পরে। তো এইভাবে আপনার মনে করেন যে আরও অনেকে আপনার যদি ওই রসিদটা না থাকতো, যখন আনাসকে হাসপাতালে নিয়ে গেছিলো 5 তারিখ, অজ্ঞাত লিখে বয়স দিয়ে রাখছে আপনার 26 না 24 বা 25 এমন দিয়ে রাখছে। তেটুকু একটা বাচ্চা ছেলে, 16 বছরের বাচ্চা, ওরে দিয়ে রাখছে, এই অবস্থা। এই মানে বয়স বাড়ানোর কারণটা কি আসলে? ওটা তো আমরা বলতে পারবো না আপনার, ওটা হাসপাতাল কর্তৃপক্ষ ওখানে যারা ছিল ওই সময় দায়িত্বরত অফিসাররা, তারা বলতে পারবে যে কেন তারা এই কাজটা করছে। যে এই বাচ্চা ছেলেটার বয়স কত হবে, এখন ওকে আমি এই 25-26 বছর কেন দিয়ে রাখবো? এটা হয়তো বোঝানোর জন্য হতে পারে। বলছিলেন একটা রশিদের কথা বলছিলেন, রশিদটা আসলে কিসের ছিল? এটা হলো যে আপনার যে টিকেট, যখন হাসপাতালে যেই যাবে, ইমার্জেন্সিতে একটা টিকিট করতে আচ্ছা হয়, আচ্ছা, ইমার্জেন্সি। শুরুতে টিকিটটা। জি, ওইটা আচ্ছা। দিয়ে আমি ডেথ সার্টিফিকেটটা খুব সহজে পেয়ে যাই। মানে ওই ছেলেটা কি হচ্ছে মানে আনাসকে হাসপাতালে নিয়ে যায় তখন? না না, ওই ছেলে এই ছেলে না, এই ছেলেটা আমাদের সাথে দেখা করতে যায়। এই ছেলেটার বাড়ি আপনার মিডফোর্ড এরিয়ার আশেপাশেই। তো পরে ওর কাছে কিছু ভিডিও ছিল, ছবি ছিল, ওই মুহূর্তে খুব মর্মান্তিক। তো ওগুলা সার্ভিস দিচ্ছিল। ওগুলো আমাকে দিবে বলছিল আমাদের বাসায় এসে। তো আমাদের বাসায় যখন আসছে বললো যে আঙ্কেল আমার মোবাইলটা ডিসপ্লে চলে গেছে, তো আমি ডিসপ্লেটা ঠিক করে আপনাকে দিব, আমি আবার আসবো, এসে আপনাকে সব দিয়ে যাব। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনারা ও হাসপাতালে কেন, কী করলেন? বললো যে আমরা এইভাবে সবাই ছড়িয়েছিলাম, কেউ আন্দোলনে ছিলাম, ওখানে আন্দোলনে যারা আহত হবে তাদেরকে হাসপাতালে ট্রিটমেন্ট, যেন প্রপার ট্রিটমেন্টটা তারা পায়, ঠিক আছে। হাসপাতালে আমরা একটা গ্রুপ ছিলাম এখানে, হাসপাতালে মেন গেটে ইমার্জেন্সির ভিতরে, এখানে নেট নাই, হাসপাতালে মোবাইল নেটওয়ার্ক নেই, তার জন্য আবার একটা গ্রুপ ভিতরে, ইমার্জেন্সির ভিতরে ওরা 4-5 জন ছিল। এইভাবে আমরা কয়েক
জন ছড়াই ছিটাই এভাবে কাজ করে যাচ্ছিলাম, যে ভাইগুলো আমার আহত হয়ে আসছিল ওদের ট্রিটমেন্ট, ব্যান্ডেজ করা, বা যারা গুলি লাগছে তাদেরকে ইমার্জেন্সি অপারেশনে পাঠানোর ব্যবস্থা করা। তো এগুলা সব বিস্তারিত আর কি ও বললো। তারপরে ও যে গেল, আর আমার সাথে আর ওই ছেলে যোগাযোগ করেনি, আর আমি ওর সাথে কানেক্ট হতে পারিনি। ওর নামটাও আমার মনে নেই। বুঝতে পেরেছি। আনাসের দাফনটা হয় হচ্ছে ওর দাদির কবরেই। ওর দাদির হ্যাঁ, কবরে। এটা আসলে কেন, মানে এটা কিভাবে করা হয় আসলে? এটা আসলে বিষয় হচ্ছে যে, মানে আমার মাকে আমি যেখানে দাফন করছি যে কবরটায়, তো এখন ওইটার সাথে আরো ২টা কবর আছে, মানে পাশে এক সিরিয়াল অনেক কবরে আছে। তখন মার সাথের কবরটা যে আমি কাটবো, তো ওই কবরটা ওই আমাদের এলাকারই আরেকজনের বাবার কবর, তাকে নতুন দাফন করা হয়েছে, আর নতুন কবর তো আপনার ই করা যাবে না। তো তার জন্য আমি ওই কবরটা যে দেখে রাখতো আনাসের দাদির কবরটা, আমি ওকে ফোন দিয়ে বললাম যে আমার মায়ের কবরটা আপনি কাটেন, কেটে এখানে ওর দাদির কাছেই ওকে রাখবো, যেহেতু আনাস ওর দাদিকে অনেক বেশি ভালোবাসতো। তার জন্য আমার মায়ের কবর আমি ওকে দাফন করি, এবং ওকে শহীদি মর্যাদায় দাফন করা হয়। ওকে আমরা গোসল করাইনি, ইহরামের শুধু কাপড়টা দেওয়া হয়। যেভাবে ও ঘর থেকে বের হয়, যেই এক আচ্ছা, কাপড়ে। এটা আসলে কি, মানে কিভাবে করে আসলে এটা? অনেকেই, মানে অনেক মিডিয়া হচ্ছে অনেকভাবে পোট্রে করতেছিল যে হচ্ছে গোসল ছাড়াই দাফন করা হলো শহীদ আনাসকে, বা এরকম ভাবে পোট্রে করতেছিল। বাট এই জিনিসটা আসলে কিভাবে করে, বা সহি তরিকাটা আসলে কি? এখন এইটা তাদের জায়গা থেকে তারা কিভাবে বলে এটা তো আমি জানি না। আমি যেমন ওর নানাকে যখন, ওর নানা শুরুতে আমাকে বলে যে ওকে কি গোসল করাবা, তা আমি শুরুতে ওর নানাকে বললাম যে না। ওর নানা আমাকে বলে যে কেন? তো ছোটবেলা আনা যখন ছোট ছিল, ওর বয়স যখন 5 বছর, তখন ওকে আমরা কখনো খালি গায়ে দেখিনি। ও এতটা লাজুক ছিল। আমরা যে বাবা মা, বিষয়টা বুঝতে পারছেন? ওর কখনো খালি গায়ে আমাদের সামনে ও থাকতো না। তাহলে এখন আমার কথা হলো যে, তাহলে ওকে এখন গোসল করালে তো তাহলে ওর পুরা শরীর আরেকজন দেখবে, যেহেতু গোসল করানোর রীতি যেটা। আমার মেন্টালি তখন এটা ছিল যেটা। তো তার জন্য আমি ওকে গোসল করাতে প্রথমে রাজি হইনি। তো পরে বললো যে আচ্ছা দাঁড়াও, আমি তাহলে মাওলানা সাহেবের সাথে কথা বলি, যেই মাওলানা আনাসের নাম রাখছে। তো সেই ফৈদাবাদ মাদ্রাসায় ফোন দেয় ওর নানা, ওই মাওলানাকে জিজ্ঞেস করে যে ওর বাবা তেমন গোসল করাতে চায় না, এবং ওর বাবা বলতেছে শহীদের গোসল লাগে না। তখন ওই মাওলানা বলতেছে হ্যাঁ, ওর বাবা ঠিকই বলছে, আপনি চাইলে ওকে গোসল করাতে পারেন, আবার যদি চান যে গোসল করাবেন না, শহীদের মর্যাদায় ওকে দাফন দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শহীদের গোসল লাগে না, এটা ইসলামে আছে। তো তখন এটা শোনার পর আমি আরও অনেক খুশি হইলাম, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এই কারণে আমি ওকে গোসল করি না। ওর পকেটে কী ছিল সেগুলো আমি হাত দিইনি, মানি ব্যাগ ছিল শুধু, এতটুক জানা হয়েছে 20-22 দিন পরে আন্দোলনকারীদের ও বলছিল যে আমার সাথে 300-400 ভাই টাকা আছে। তো আমি ওর পকেটে হাত দিয়ে কিছু করিনি। তো আনাসকে আমাদের হাতে যে ছেলেটা বুঝাই দিয়েছে, ওর নাম হচ্ছে সৌরভ, জগন্নাথের স্টুডেন্ট, ও 3য় বর্ষে পড়ছে। তো ওই ছেলেটা আমাকে একটা মোবাইল দেয়, আনাসের বুক পকেটে আল্লাহ লেখা নাম, মেয়ের একটা ছিল নেমপ্লেট। নেম প্লেট, ওইটা আমার হাতে দেয়, রক্তাক্ত অবস্থা পুরো ভিজে গেছে। আর ওই আরেকটা ছিল যে টিকিটটা আমাকে দেয়, যেটা আপনাদের কাছে দিবে, এটা নিয়ে যান। তো এগুলা আমার কাছে ওরা দেয়। তো এই জিনিসগুলো, কিন্তু ওর পকেট আর কি ছিল আমি আমি আর করি নাই আপনার, মানে হাত দেয়নি। তখন ওইভাবেই ওকে সুন্দর করে আর কি। তো ওকে কবরে যখন নামাইছি, খুব মানে মাগরিবের আজান দিয়ে দিবে হয়তো 5-7 মিনিট বাকি, এমন একটা পরিস্থিতি, সবাই খুব তাড়াহুড়া করতেছিল। তো ঠিকমতো ওর কাছে মাপও চাইতে পারি নাই আমি। তারপরও কয়েকবার মাপ চাইছি, উঠেন উঠেন, তাড়াতাড়ি আজান দিয়ে দিবে, তাড়াতাড়ি বাঁশ দেন, চাটাই দেন। আমি যে কাজ কখনো করি নাই। আমার মারকে যখন দাফন করছি, তখন আমি আনাস এই কবরেই, ওর দাদিকে ও আমার সাথে রাখছে। সেদিনও বাস চাটাই আমি দেইনি, কখনো দেইও নেই। কিভাবে দিতে হয় দেখছি। তো আনাসকে সম্পূর্ণ বাস চাটাই সব আমার নিজের হাত দিয়ে আমি দিছি। আর শুধু ওর কাছে ক্ষমা চাইছি যে আমি ওকে নিয়ে যেতে পারিনি, কাপুরুষের মতো আমি বসেছিলাম, ভয়ে বসেছিলাম ঘরে। আনাসের হসপিটালে যাওয়ার যে ঘটনাটা, ফার্স্টে তো মেবি আন্টিকে কল দেওয়া হয়। আচ্ছা, প্রথম যখন কল আসে তখন আসলে, তখন কি ব্যাপারটা মানে গেস করতে পারছিলেন যে কিছুটা হবে? না, তখনও মনে হচ্ছিল যে আনাজের একটু শ্বাসকষ্ট ছিল।
তো আমি ভাবছি যে দেখতেই তো আছি কাঁদানি গ্যাস টিয়ার শেল এগুলা ছুটতেছে পুলিশ। তো আমার মাথায় আসছে যে হয়তো ওইগুলাতে আনাসের শ্বাসকষ্ট উঠে আনাস মানে সেন্সলেস হয়ে গেছে বা সিক হয়ে গেছে এরকম। ওর যে একটা মানে সিঙ্গেল একটা ছোট একটা মানে কাটছে এরকমও তখন মনে হয়নি। তো আমি বারবার জিজ্ঞেস করতেছি কি হয়েছে, বলছে যে অসুস্থ হয়ে গেছে আপনি আসেন। আসলে ওই নিউজটা তো ওই সময় দেয়া যায় না, কিন্তু তখন যখন আমাকে কল দেওয়া হয়েছে তখন হচ্ছে ডাক্তার ডিক্লেয়ার দিয়ে দিছে। তারপরে ওরা ওই যে পকেট করে দেখছে যে ছোট্ট একটা মোবাইল বাটন চেপে দেখে যে লাইট জ্বলে। তো তারপর ওইখান থেকে নাম্বার কালেক্ট করে কল দিছে। প্রথমে ওর মামাকে কল দিছে, ওর মামা বুঝে নাই যে কার কথা বলতেছে, কারণ ওরা তো আর নাম জানে না, কোনো কিছু জানে না। বলছে যে আপনাদের কেউ কি আন্দোলনে গেছে কিনা। তো যে আমাকে যখন দিছে তা আমি সাথে সাথে বলছি হ্যাঁ, কারণ আমি তো চিঠি পাইছি ও আন্দোলনে গেছে। যে হ্যাঁ আমার ছেলে গেছে, বলে যে এরকম ও তো অসুস্থ হয়ে গেছে, আপনার একটু দ্রুত আসেন। পরে ওই যে ওর বাবাকে আমি কল দিলাম, আমি টাকা নিলাম, এটা মাথায় আছে যে টাকা ছাড়া তো ট্রিটমেন্ট হবে না। টাকা নিলাম যে হসপিটালে ওরে ট্রিটমেন্ট দিতে হলে টাকা লাগবে। এগুলা আম্মুকে বললাম যে আমি যদি পরে বলি কাপড় টাপড় কী কী লাগে আমি তোমার ফোন করে বললে তুমি পরে যাও। কিন্তু আমি বিন্দু মাত্র ভাবি নাই যে আমার ছেলেটা যে আহ, প্রথমে ফার্স্টে হচ্ছে মানে আপনি একাই যান হসপিটালে? না, আমি ওর বাবা আর ওর নানা আমরা তিনজন যাই। ওদিন তো দেশের পরিস্থিতি খারাপ, তো আমরা দুজন বের হইলে যদি পুলিশ ঝামেলা করে যে আপনারা কোথায় যান, আন্দোলনে যান কি না। তো এই জন্য ওর নানাকে নিয়েছি যে মুরব্বী মানুষ সাথে থাকলে তাহলে এতটা সাফার করতে হবে না। পরে আমরা তিনজনে মিলে হসপিটালে যাই। পরে তো হসপিটালে যাওয়ার পরে তো যা দেখলাম ওইটা তার তখন কি একবারের জন্য এরকম মনে হয়েছিল যে হচ্ছে এটা কোনো হচ্ছে দুঃস্বপ্ন বা এরকম কিছু? আসলে ওই 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 মুহূর্তটা, ওই দৃশ্যটা আল্লাহ জানে পৃথিবীতে কোনো মাকে না দেয়। আঙ্কেল, আমি একটু এখন আপনার কাছে আসবো। অনেকক্ষণ তো আনাসের গল্প শুনলাম। আহ, এখন খুব রিসেন্টলি হচ্ছে আমাদের একটা ইলেকশন হয়ে গেল, নতুন সরকার আসলো দেশে। নতুন সরকারের কাছে অ্যাজ এ শহীদ পরিবার হিসেবে বা অ্যাজ এ বাংলাদেশের একজন বীর শহীদের বাবা হিসেবে আপনার কি চাওয়া থাকবে? নট অনলি মানে পার্সোনালি না, মানে পুরো দেশের রিপ্রেজেন্টেটিভ বিচার, হিসেবে। বিচার, গণতন্ত্রের প্রতিষ্ঠা, এগুলোই। আঙ্কেল? নতুন যেই সরকার আসছেন, আল্লাহ পাক তাকে সম্মানী জায়গায় বসাইছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। তা আমরা শহীদ পরিবার যারা আছেন, সর্বপ্রথম যেটা চাইব সেটা হচ্ছে ন্যায় বিচার। যেটা আপনারা দেখেছেন যে আমরা ন্যায় বিচার পাইনি। ন্যায় বিচার পাইনি, এই কারণে আমরা সেখানে প্রত্যাখ্যান করে আসছি সেই দিনেই, যে আমাদের সাথে নাইনসাফি করা হয়েছে। কারণ যে আনাসকে গুলি করছে তাকে দেওয়া হয়েছে 3 বছর সাজা, আর যে পালাই গেছে দেশে নাই, তাকে ধরতে পারবে না, তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। তাহলে এটা কি আমাদের সাথে কি কোনো তারা বিচার করলো? আমাদের সন্তানগুলো এইভাবে দেশের প্রয়োজনে বের হয়ে গেল এই ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। বৈষম্যহীন এক বাংলাদেশ নতুন স্বাধীনতা এনে দিল সারা বাংলাদেশের মানুষের কথা বলার জন্য। অথচ আমরা মানে এমন এক রায় দিয়েছে আমাদের এই কথা বলার মুখ বন্ধ হয়ে গেছে। আমরা আর কি বলবো? তো তার জন্য আমরা প্রত্যাখ্যান করে আসছি। তো নির্বাচিত সরকারের কাছে বলবো যে সর্বপ্রথম বিচারের যেই ব্যবস্থা সেটা ঠিক করতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং সর্বোচ্চ শাস্তি সে যেই হোক, যত বড় রাজনীতিক নেতা হোক এবং পুলিশের যত বড় কর্মকর্তা হোক, বা যেই মানে দলেরে হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় না। মানে তারকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, তার কোনো ছাড় নাই। তাহলে তাকে যদি এই শাস্তিটা দেওয়া হয় তাহলে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিবে না, এটা আমার বিশ্বাস। এবং
আপনাদের মাধ্যমে আমি তাকে বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্যার, তাকে বলবো, তার মা একজন আপসী নেত্রী ছিলেন, সে আপোস করেনি। তার অনেক সুযোগ সুবিধা ছিল, সে বিদেশে চলে যেতে পারত তার ছেলের কাছে, সে যায়নি। তো আমরা গভীরভাবে তাকে শ্রদ্ধা করি। তো এখন সে যে দেশে আসছে, এই আমাদের সন্তানের জন্যই তার দেশে আসা, এটা তারা মানে ওন করে যে হ্যাঁ, আমরা ধারণ করি যে এই সন্তানগুলোর জন্য আমরা দেশে আসতে পারছি। এত এত গুম খুমের মামলা থেকে রেহাই পাওয়া গেছে, এবং আজকে বাংলাদেশের সবচেয়ে সম্মানের স্থানে আমি বসছি। তো তারা অনেক অত্যাচার হয়েছে, অনেক মামলা শিকার হয়েছে। এমনকি আমার মনে পড়ে যে এই কষ্টটা, যে তার বাবার যে বাড়িটা, সে বাড়ি থেকে তার মাকে বের করে দিছে। সেদিন কেউ ছিল না তাদের পাশে, তাদের পাশে কি, তার পাশে বেগম জিয়ার পাশে কেউ ছিল না। তার সেই মানে সেই দিন আমি টিভিতে যখন দেখতেছিলাম, খুব খারাপ লাগতেছিল যে অসহায় ছিল সে, একজন নেতাকর্মী ছিল না, কেউ ছিল না তার পাশে। আমি দোয়া করি শহীদ জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, এবং সাথে বেগম জিয়াকেও। এবং আমি তার সন্তান তারেক রহমানের জন্য দোয়া করি, এবং আমরা চাই যে আগামী যেই দায়িত্বগুলা আপনি আমাদের প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এই প্রতিশ্রুতিগুলো রাখতে হবে, প্রতিশ্রুতিগুলো যেন ভঙ্গ না হয়। কারণ আমরা আপনাদের উপর অনেক আশাবাদী, এবং আমাদের সন্তানের জীবনের বিনিময়ে আপনারা এখানে এসে দাঁড়িয়েছেন, এটা আপনাদের মনে রাখতে হবে, যেন শহীদ পরিবার অবহেলিত না হয়, শহীদ পরিবার যেন অন্যায়ের নিপীড়নের শিকার না হয়, তাদের ওপরে কোনো ধরনের জুলুম যেন না হয়, সেটা আপনার দলের নেতাকর্মী হোক এবং ফ্যাসিস্টের দালাল যারা ছড়ায় ছিটে আছে তাদের দ্বারা হোক, সেটা নিরাপত্তা আপনার দিতে হবে প্রত্যেকটা শহীদ পরিবারকে, এবং তাদের খোঁজ খবরও নিতে হবে। এটা আমি আপনার মাধ্যমে বলতে চাই। ধরুন সরকার, বিএনপি যদি বলি, সেটা কিন্তু দেখা যাচ্ছে, আমি যদি বলি যে হচ্ছে নির্বাচনের আগে থেকে কিন্তু অনেক অরাজকতা করতেছে। আমি বলবো না যে হচ্ছে পুরা বিএনপিটাই এমন, বেশ কিছু জায়গায় কিন্তু এরকম হচ্ছে। ইলেকশনের দিনের কথা যদি বলি, অনেক দেখলাম যে হচ্ছে তারা অন্য প্রার্থীদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছিল না। ইলেকশনের পরে কিন্তু দেখা গেছে যে অন্য প্রার্থীদের সমর্থকদেরকে হচ্ছে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, দোকান পুড়িয়ে দিচ্ছে, বাসা পুড়িয়ে দিচ্ছে, অ্যান্ড হচ্ছে নোয়াখালীতে হচ্ছে একটা রেপের ঘটনাও ঘটে গেছে। সো এই জিনিসগুলো আসলে আপনি মানে কি নজরে দেখছেন? আসলে এই এই বিষয়ে আপনার এই প্রশ্নটা আমি এড়িয়ে যেতে চাচ্ছিলাম বাবা, যদি ওকে, আপনি ওকে, কোনো রাগ সমস্যা না নেই। হন। ওকে, ওকে, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার, ইলেকশনের পর তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় যায়। সেই জায়গায় নাহিদ ইসলাম হচ্ছে একটা চিঠি, চিঠি বলতে একটা ফ্রেম করে একটা চিঠি দেয়, সেটা হচ্ছে শহীদ আনাসের চিঠি। আপনি হয়তো ব্যাপারটা দেখবেন, দেখে থাকবেন। তো উনি শহীদ আনাসের কথা যদি বলি, আনাসকে চেনে না এমন কেউ হচ্ছে মানে বাংলাদেশে খুব কম। এমন না যে চেনে না, খুব কম। অ্যান্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে তখন কিন্তু হয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যান্ড প্রধানমন্ত্রী হওয়ার পরও শহীদ আনাসের চিঠিটা দেখে সে চিনতে পারতেছিল না যে শহীদ আনাস কে। এটা আসলে আপনি কিভাবে দেখেন? এইটা আসলে বিষয় হচ্ছে কি, হয়তো আপনারা যেভাবে নিচ্ছেন আমি এটাকে ওইভাবে নিচ্ছি না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আনাস হচ্ছে যে আপনার 2 জন না 3 জন শহীদ। আচ্ছা, আচ্ছা। আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের 2 জন বা 3 জন আনাস শহীদ, এর মধ্যে একজন মাদ্রাসার ছাত্র আছে, হুম, আমি আনাস বিল্লাহ। আনাস বিল্লাহ, ঠিক আছে। তো এখন ওর বাড়ি হয়তো নরসিংদী হতে পারে, হয়তো সে হয়তো মনে করেছিল যে এটা কি নরসিংদীর মিক্সড আপ হয়ে আনাস। গেছে মিক্স আর আপ কি, হয়ে গেছে। বিষয়টা মিক্সড আপ বুঝতে হয়ে পারছেন? গেছে। কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে তাকে খুব বেশি নেগেটিভ ওয়েতে প্রেজেন্ট করতেছে। এটা কিন্তু নরমাল যে এইটা হচ্ছে তো আমাদের কালচার হয়ে গেছে মনে কালচার হয়ে করেন, গেছে, হ্যাঁ। যে একটা কোনো কিছু পাইলে সেটা নিয়ে আমরা মনে করেন যে টল ট্রল করা শুরু করা করে শুরু দিই। করে। এই যে এই ব্যাপারগুলো আসলে আপনি কি নজরে দেখেন যে হচ্ছে মানুষের একটা ফল্ট থাকতেই পারে, সেটা হয়তো বিএনপির হবে, হয় জামাতেরও হইতে পারে, এনসিপির হইতে পারে, যে কোনো দলেরই হইতে পারে। আবার সব দলের ভালো কিছু থাকতে পারে। সো যেকোনো একটা টপিক নিয়ে আহ, তাকে হচ্ছে বুলিং করা বা তাকে পোক করাটা আসলে আপনি কি নজরে দেখেন? শুধু একটা টপিক নিয়ে, এমন না যে হচ্ছে, হ্যাঁ আমি বললাম যেটা যে হচ্ছে বিএনপি চাঁদাবাজি করতেছে কয়েকজন মানুষ, সবাই কিন্তু না। তো
তো যারা বিএনপি সমর্থন করতেছে, যারা ভালো তাদেরকে মানুষজন ভোগ করতেছে। আবার জামাতেও যদি সেম কথাই যদি বলি, আমাদের অনেকে এরকম যারা ৭১ আগে বলতেছে যে রাজাকার ছিল, অনেকে কিন্তু না এরকম। অনেকে কিন্তু ফুল বলতে গেলে বাংলাদেশের ভালো চায়। তাদেরকে কিন্তু ভোগ করতেছে। তো এই যে যেকোনো একটা টপিক নিয়ে যে মানে পোক করা যেকোনো ব্যক্তিকে, রাজনৈতিক ব্যক্তিকে, সেটাকে আপনি কি নজরে দেখেন? এইগুলা পরিহার করতে হবে। আসলে বিষয়টা হচ্ছে যে রাজনীতি যাদের সম্পর্কে আমি কথা বলবো, যেহেতু আমি রাজনীতির কোনো দলের সাথে সম্পৃক্ত না সরাসরি, আর করবো না ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ। না হলে আপনার শুরুতে আমি যে কোনো একটা দলে ঢুকে যেতাম, কারণ সবাই আমাদের ডাকছে তাদের সাথে রাখার জন্য। আমি বলছি হ্যাঁ আপনাদের সাথে আমরা আছি, কিন্তু আমরা মানে কোনো ব্যক্তিগত দলের হয়ে কোনো প্রচার প্রচারণা করব না। তো এই কারণে রাজনীতির বিষয়গুলো একটু আমরা কমেই মাথা ঘামাই ওই দিকটায়। কারণ বিষয় হলো যে সবাই চাইলো টল করতে, মজা করতে, বা এ চাঁদাবাজ, এ ধর্ষণকারী, এই ধরনের নানান ধরনের এক একটা ২ দিন ৪ দিন এটা নিয়ে মজা করে, আবেগ ইমোশন কাজ করে, তারপর আবার তারা ভুলে যায়। তারা কিন্তু তাদের জায়গায় আছে। কিন্তু যেই পরিবারটা ক্ষতিগ্রস্ত হলো, সেই পরিবারটা এটা আপনার মনে করেন যে সাফার হতে থাকে। যারা এই মন্ত্রী পরিষদে আছেন বা যারা এমপি পরিষদে আছেন, তারা তো তাদের নেতাকর্মীদের বলে না যে তুমি গিয়ে ধর্ষণ করো। এখন এই নেতাকর্মীগুলা তারা কেন করে? তারা অতি উৎসাহিত হয়ে যে আমার দল ক্ষমতায়, এখন আমি মানে যা খুশি তাই করব। এটা তো করা যাবে না। এটা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। মনে রাখতে হবে যে যে ফ্যাসিস্টকে এই দেশ থেকে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাড়ানো হয়েছে, আমরা ফ্যাসিস্ট হয়ে উঠব না। এটা যেন বাংলার মানুষ তাদেরকে দ্বিতীয়বার মনে করায় না দেয়, সেটা যেই দলেই হোক না কেন। এটা এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম, যে না এই দেশকে আমার ভালোবাসতে হবে। এই সন্তানগুলো যেই উদ্দেশ্য করে, এই সাধারণ জনগণ যেই উদ্দেশ্য করে এই গণঅভ্যুত্থানে নতুন এক বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, আমরা এই দেশকে ভালোবাসবো এবং আমাদের যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব কাজ করার। এটাই আমরা শহীদ পরিবার হয়ে তাদের কাছে এটা আমাদের আহ্বান, চাওয়া বলেন, দাবি বলেন, সব কিছু আমি মনে করি। তো তারা যেন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ না করে, এবং তারেক রহমান যেন আমাদের পাশে থাকেন, তার দলের নেতাকর্মীরাও যেহেতু এখন তারা ক্ষমতায় আছেন, আমাদের পাশে থাকেন। আমরা যেন অবহেলা না হই কোনোভাবেই। ইনশাআল্লাহ। যেহেতু হচ্ছে আপনারা আমাদের গার্ডিয়ান, রাজনীতি নিয়ে কথা হচ্ছিল। সো আমি একটু জানতে চাচ্ছি যে আমাদের বয়সে যারা যুবক বা তরুণ বা কিশোর আ রাজনীতি নিয়ে চিন্তাভাবনা করে। আমরা অনেকেই মনে করি বিশেষ করে আমাদের জেনারেশনের যারা বাবা-মা তারা অনেকে হয়তো মনে করে বা আমরা হয়তো অনেকে মনে করি যে পলিটিক্স ব্যাপারটাই আসলে খারাপ। তো ফার্স্ট অফ অল হচ্ছে পলিটিক্স ব্যাপারটা কি আসলে খারাপ কিনা এটা একটু বলবেন? আর হচ্ছে আমরা যদি পলিটিক্স করতে যাই এজ এ আপনার সন্তান হিসেবে আপনার সাজেশন কি থাকবে বা আপনাদের সাজেশন কি থাকবে? এটা আমি যদি বলি, সেটা হচ্ছে যে পলিটিক্স খারাপ, এটা তো এই খারাপটা কে করে? ব্যক্তি আমিই করি। তো এই যে এই ব্যক্তি আমি, এই যে আমাদের ক্ষমতার অপব্যবহার, এগুলাকে পরিহার করতে হবে। এগুলা যে এই পরিহারগুলা করার ফলে রাজনীতিটা মানে সঠিকভাবে আসবে। তখন তার যখন আমি খারাপ না করব, তখন তার জিনিসটা খারাপ থাকবে না। তো প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীদের ভিতরে যদি দেশপ্রেম থাকে, তাহলে এই জিনিসগুলা পরিহার করা সম্ভব। আর তরুণদের জন্য যদি রাজনীতির কথা বলি, তাহলে আমি বলবো অবশ্যই ওসমান হাদিকে ফলো করতে। কারণ ওসমান হাদি যে নয়া বন্দোবস্ত করতে চেয়েছিল, যে একটা মানে নতুন একটা দিগন্ত উন্মোচন করতে চেয়েছিল রাজনীতির, সেই সেই ধারাটাকে অব্যাহত রাখার জন্য নতুনদের তাকে ফলো করা উচিত বলে আমি মনে করি। ইনশাআল্লাহ। না অনেকেই আসলে এখন রাজনীতি করতে গেলে ভাবে যে হচ্ছে আমি আ যে দল ক্ষমতায় আছে আগে যে দেখা যেত যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন গিয়ে হচ্ছে আওয়ামী লীগের ছায়াতলে যাইতো বা যে দল ক্ষমতায় যায় ওই দলের ছায়াতলে যায়। তো এই মানে যারা হচ্ছে আমাদের মতন যুবক যারা তারা এটা করে। তো তাদের ক্ষেত্রে আপনার কি গাইডলাইন থাকবে? ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলতে শিখতে হবে। সে আমার পছন্দের দল হোক বা অপছন্দের দল হোক, তাহলেই তো আসলে মানে প্রবলেমগুলা সলভ হবে। আমরা যদি সবাই তেলবাজি করি, মানে তেল মারার রাজনীতি করি, তাহলে হয়তো ব্যক্তি আমের ফায়দা হবে, কিন্তু দেশের কোনো ফায়দা হবে না, বরঞ্চ দেশ আবার সেই রসাতলেই যাবে। এক্সাক্টলি। আ
আঙ্কেল আমি একটু আপনার একটা ব্যাপারে আসি যে হচ্ছে আপনি বলছিলেন যে আপনি মেট্রো রেল ইউজ করেন না এখন আর। সো সেটা আসলে কেন হয়? এখন আর না, আসলে কোনো সময় করা হয়নি। মেট্রো রেলটার মানে জুলাই চলাকালীন অবস্থায় তো আনাজকে ওয়াদা করেছিলাম যে এই আন্দোলনটা শেষ হলে আমরা সবাই মেট্রো রেলে উত্তরে আসবো দিয়াবাড়ি, সেখানে সারাদিন সময় কাটাবো, তারপর আবার মেট্রো রেলে বাসায় যাব। তো আন্দোলনের মধ্যে আপনার যেভাবে খুনি হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী যত লীগ আছে সবাই মিলে এই সাধারণ জনগণ ছাত্রদের যেইভাবে মারতেছিল, এগুলা দেখার পরে একটা অন্য রকমের ঘৃণা এসে পড়ছে। তো যেহেতু আনাসকে কথা দিয়েছিলাম প্রথমত যে আনাসকে নিয়ে যাব, এখন কিন্তু আনাস নাই। তো এই হলো একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে যে মেট্রো রেল নিয়ে ওর অনেক স্বপ্ন ছিল, অনেক, মানে যেমন পদ্মা সেতুটাই মনে আছে কিনা যে ইউনুসকে নিয়ে 2টা চুপ দিবে, এমন একটা কথা আর কি বলছিল শেখ হাসিনা, আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে। তো এই পদ্মা তো উদ্বোধন করে ফেলছি। তো মেট্রো রেলটা নিয়ে অনেকেই করছে, হয়তো সে দেখা গেছে যে আপনার খরচ করছে 2 টাকা, চুরি করছে 20 টাকা। তো এখন এই যে রেলটা জ্বালাই দিছে, ওর অহংকারটা ঘুরাই দিছে বাচ্চারা, তখন খুব খুশি হয়েছি আমি। কে দুঃখ পাইছে কী হয়েছে জানি না, কিন্তু হ্যাঁ সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে। কারণ এখান থেকে এই উত্তরা থেকে আপনার বা মিরপুর থেকে মতিঝিল যেতে মাত্র আধা ঘন্টা, আপনি বাসে যান 2 ঘন্টা সম্ভব না। তো এটা তাদের জন্য খুব উপকার হয়েছে, কিন্তু অহংকার জিনিসটা ওর মধ্যে কাজ করছিল, তো তার জন্য তখন খুশি হয়েছিলাম। কিন্তু এখন আমি মানে এখন মেট্রো রেল চলতেছে, তো তার জন্য আপনার সাধারণ মানুষের কথা চিন্তা করে অবশ্যই আমি বলবো যেটা ভালো, যেহেতু তাদের উপকার হচ্ছে। কিন্তু আমরা উঠবো না হলো যে আনাসকে যেহেতু কথা দিয়েছিলাম, আনাস নাই, তার জন্য উঠবো না। তো গত সপ্তাহে আমার অফিস থেকে একটা কাজের জন্যই আমাকে একটু বলছিল, তো আমি আমার স্যারকে বলছি যে, স্যার আপনার কাছে আজকে শেষবারের মতো বললাম, আর জীবনে কখনো আমাকে বলবেন না যে মেট্রোতে ওঠার জন্য। আমি আমি আমার এই জীবদ্দশায় কখনো উঠবো না ইনশাল্লাহ। না আনাসের কাছে কথা দেওয়ার কারণে আসলে না ওঠাটা। জি, মূলত কারণ হলো আনাস। অলরাইট, আমরা আনাজকে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম। আহ, আমরা এখন একটু আমাদের বাকি যে শহীদ যারা আছেন, আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন, দেশের জন্য কথা বলতে বলতে দেশের ভালোর জন্য কথা বলতে শহীদ হয়েছেন, যেমন ওসমান হাদি ভাই ছিলেন, আবরার ফাহাদ ভাই ছিলেন, তাদেরকে নিয়ে একটু জানতে চাচ্ছেন। প্রথমে আমি আবরার ফাহাদের কথাই বলবো। আপনি হয়তো জানেন যে তাকে কিভাবে মারা হয়েছে, এগুলো আমরা পরে দেখছি। এই ছাত্রলীগ, আপনার যে ছাত্রলীগ আপনার তখনকার ওখানকার বিপি ছিল সাদ্দাম, মনে হয় বেশ সম্ভবত ওর নাকি কে ছিল, যাই হোক আমি নামটা ওইভাবে জানি না, ছাত্রলীগ ছিল এটা জানি। একটু পানি চাইছে, একটু পানি, ওর বন্ধুটা ওকে পানি দিতে পারে নাই। আমি প্রতিদিন আবরার ফাহাদের জন্য দোয়া করি। ওদের যে স্বপ্নটা ছিল যে যেই জিনিসটা সত্যটা ওরা তুলা যখন ধরবে তখনই দামাই দিবে, তখনই চুপ করাই দিবে, ও লিখতো, সত্যটা তুলে ধরতো। তো এমন আবরার ফাহাদের মতো অনেককেই এইভাবে গুম করে দিছে, যেগুলো আপনারা নামও জানেন না, হয়তো আমরাও জানি না। আজকে তাদের স্বজনরা বছরের পর বছর ঘুরতেছে, কিন্তু আবরার ফাহাদকে যেইভাবে হত্যা করছে ওরা, যেইভাবে সারা রাত্র নির্যাতন করে, মানসিক শারীরিক টর্চার করে, ওগুলা মানে দেখলে এখন খুব কষ্ট হয়। এই যে এখন আমি আসলাম আবরার ফাহাদের স্মৃতিস্তম্ভর সামনে দিয়ে, ওখান দিয়ে দেখলাম অনন্ত মহাকালের যাত্রা। তো ওখানে দেখলাম, আমরা ওখানে সিগন্যালেও ছিলাম, ওখানে দেখলাম, মনে হলো তো ওকে আমরা সব সময় দোয়া করি আল্লাহকে জান্নাত নসিব করুক, ওর পরিবারটাকে হেফাজত করুক। আর ওসমান হাদি ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে যে আনাস শহীদ হওয়ার পরে। আনাস শহীদ হওয়ার পরে খুব সকাল 7টা বাজে ওসমান হাদি ভাই আমাদের বাসায় আসেন। আসার পরে আরেকজন সাংবাদিককে সাথে করে নিয়ে আসেন, সে দেশের বাইরে থেকে আসে। তা আমাদের সাথে কথাবার্তা বলেন এবং আনাসের কবরটা জিয়ারত করেন। তো পরে আমাকে বলে যে, ভাই আনাস যে চিঠিটা লিখে গেছে সেটা কি আপনাদের কাছে আছে? আমি বললাম যে হ্যাঁ এখনও আছে। তো আমাকে বলে যে তাহলে একটু দিবেন দেখি।
তো পরে ওর মা গিয়ে চিঠিটা আনে, সে দেখে এবং ওর মাকে বলি যে ওই খাতাটা আনো, যে এই আন্দোলন চলা অবস্থায় আনাস আরও 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠার ভরে লিখে গেছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনার এই তাকে যখন ওই জিনিসটা ওর নানা বা ওর মাকে কেউ হয়তো দিচ্ছিল, মানে সেই জিনিসটা নিচ্ছিল তার হাত থেকে, মানে আনাসের ওই লেখা যা সেই আদবটা আমি মাঝে মাঝে ওই ভিডিওটা আমার কাছে আছে, কে যেন করছিল হাদি ভাইয়ের সাথে আসা, ওটা আমি বসে বসে দেখি। তো হাদি ভাই সাথে যখন আমার কথা হইতো যে ভাই আপাকে বললেন, মানে আনাসের মাকে সে আপা বলতো, খুব দরদ দিয়া বলতো যে আমার জন্য একটু খাস করে দোয়া করতে। এবং হাদি ভাইয়ের এমন কোনো প্রোগ্রাম নাই যা আমি এবং আনাসের মা সেখানে যাই নাই, এবং গুরুত্বপূর্ণ যত প্রোগ্রাম সব হাদি ভাই ডাকতো, সবসময় যেতাম। এমনকি তারেক রহমান যখন বিদেশেও ছিল, চিনমতিতে শহীদ পরিবারদের নিয়ে একটি প্রোগ্রাম ছিল ভিডিও কলের মাধ্যমে, সে আমার শহীদ পরিবার আহতরা সব ওখানেই ছিল। আমি হাদি ভাইয়ের সাথে জুলাই সনদের জন্য এই শাহবাগ জাদুঘরের সামনে রাস্তায় ছিলাম, এবং আনাসের মা, আর কেউ ছিল না শহীদ পরিবার থেকে। আহত হয়তো দু একজন ছিল এখানে, তা আমি ওইভাবে তাদের চিনি না। তো গত বছর বইমেলায় হাদি ভাই একটি বই আপনার মোড়ক উন্মোচন করবে, তো বললো যে ভাই আপনার থাকতেই হবে। তা আমি বললাম মার্কাও কোনো শহীদ পরিবার বলেন নাই? তো বললো যে হ্যাঁ, গোলাম নাফিসের পরিবার থাকবে, আরও এক দু একজন পরিবার থাকবে। তো তখন আমাকে বইটা খুলে বলে যে ভাই দেখেন, আমি আনাসের চিঠিটা সে বইয়ের শুরুতে রাখছি, কারণ আমি আনাসকে অন্তর থেকে ধারণ করি। ওর স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমি লড়াই করে যাব ভাই, ইনসাফের জন্য লড়াই করে যাব। এই যে হাদি ভাই সত্যের জন্য, ইনসাফের জন্য লড়াই করে গেছে, কি হয়েছে? কিছু হয়েছে? কিছুই হয়নি। আজকে দৃশ্যমান বিচারটাও পাই না, ইন্টারিম থাকা অবস্থায় নির্বাচনের আগে বিচারটার জন্য যে এই তদন্ত যেন জাতিসংঘের মাধ্যমে যে আমরা সেখানে ওখানে গেলাম হাদি ভাইয়ের বিচারের জন্য, সেখানে পুলিশ আপনি দেখছেন কিভাবে মারছে। ছত্রভঙ্গ করা হলো এক বিষয়, আয় হাদির লাশ নিয়ে যা, পুলিশ বলে আয় হাদির লাশ নিয়ে যা। এই পুলিশটা এই আন্দোলন চলা অবস্থায় ওর একটা ভিডিও তখন ভাইরাল হয়েছিল, এই পুলিশটাই বলছিল যে সব পাকিস্তান পাঠাই দিব মাইরা, তরাইলি সব রাজাকারের বাচ্চা, এই সন্তানগুলাকে বলছিল। এই তো হাদি ভাইয়ের বিচারটাও আমরা পেলাম না। পুলিশগুলা যেইভাবে আন্দোলনের জন্য গেলে মারে বাচ্চাগুলাকে, তারা তো ছত্রভঙ্গ করার জন্য না। এই পুলিশগুলা তো আমরা পুনরায় চাই না। তো হাদি ভাইয়ের দেখানোর স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এবং হাদি ভাইয়ের বিচারটা যেন পাই সবার আগে। আমি প্রতিদিন হাদি ভাইয়ের কবরটায় যাই আর হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আবরার ফাদের জন্য দোয়া করি, কারণ আবরার ফাদটা এখানেই ছিল, বুয়েটেই, এখানেও পড়ালেখা করতো, এবং আমার আনাসের স্বপ্নও ছিল এখানে পড়ালেখা করার। ও যদি আল্লাহ যদি ওকে বাঁচায় রাখতো, আমার বিশ্বাস ছিল এখানে চান্স পেত, খুব ভালো ছাত্র ছিল। এই কারণে আমি তাদের দুইজনের জন্য প্রতিদিন দোয়া করি, এবং বেসিক্যালি আমি 2 রাকাত করে হাদি ভাইয়ের জন্য নামাজও পড়ি। হাদি ভাইকে যখন গুলি করছে সেই 12ই ডিসেম্বর থেকে গতকালকে পর্যন্ত, আজকে আপনার অনুষ্ঠানের জন্য এখনও করার সময় হয়নি। তো ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের বিচার পাবো, হয়তো এই দুনিয়ায় যদি না পাই আল্লাহর কাছে ঠিকই পাবো। ইনশাআল্লাহ। কারণ এই দুনিয়ায় যে ইন্টিরিম সরকার ছিল, যাদের দায়িত্ব ছিল, আপনার আইন উপদেষ্টা ছিলেন, তারা বিচারের কাজ সেইভাবে করে নাই। তো ইনশাল্লাহ এদের আমাদের সাথে নাইনসাফি যারা করছে তাদেরও বিচার হবে, দেখতে পাবেন। তো ধৈর্য ধরে চুপ করে বসে আছি, তার জন্য আল্লাহর উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে সহ্য করে যাচ্ছি, বাকি তার ইচ্ছা। ইনশাআল্লাহ আমরা সকলেই চাই যে হচ্ছে হাদি ভাই সহ আরো যে শহীদ যারা আছেন তাদের হত্যার বিচারটা হয়ে যাক, এবং সেসব প্রশাসনের মানুষদের বিচার হোক যারা এই হত্যার সাথে জড়িত ছিল, সব রকমের হত্যার সাথে, এবং অন্যদেরও। তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন একটু আপনাদের কাছে জানতে চাবো একেবারে আমাদের ভিউয়ার্সদের জন্য, আমাদের ভিউয়ার্স বেশিরভাগই হচ্ছে হয়তো আমাদের বয়সী বা হচ্ছে আপনাদের সন্তান আনাসের বয়সী, তারা আমাদের দেখে, তাদের কাছে আপনার মেসেজটা একটু দিতেন যদি, আপনাদের মেসেজগুলো। তুমি তো
মেসেজটা হচ্ছে আমার নিজেকে ওইভাবে যোগ্য করে তুলতে হবে, যেটা হাদি ভাই বলে গেছিল যে আমাদেরকে ওইভাবে নিজেকে যোগ্য করে স্কিল করে তুলতে হবে যেন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি, আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারি, আমরা কথা বলতে পারি, ওইভাবে নিজেকে যোগ্য করে তৈরি করতে হবে। ইনশাল্লাহ মানে নিজেকে একটা হাদি রূপে হচ্ছে গড়ে তুলতে হবে। হ্যাঁ, হাদি কেউ হতে পারবে না, শুধু শুধু বলে লাভ নেই হাদি হাদি। তো অতএব মানে হাদি ভাইয়ের ওনার দিক দেখানো নির্দেশনা পথে ফলো করতে হবে এবং চলতে হবে। সেই পথে চলতে হবে। ইনশাল্লাহ। অলরাইট, এরই মাঝে আমরা আমাদের আজকের পডকাস্টটি শেষ করছি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পুরো পডকাস্টটি পাবেন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।